ঈদ মোবারক। দেখে আসলাম তানিম নূর পরিচালিত ১০০ ভাগ বাংলাদেশী সিনেমা বনলতা এক্সপ্রেস। সিনেমাটা কেমন লাগলো সেটাই শেয়ার করার চেষ্টা করব। যদি এক কথায় বলি তাহলে বলবো 95% একদম ঠিকঠাক, দুর্দান্ত, আর বাকি 5% নিয়ে কিছু বলার আছে। তো গ্র্যাজুয়ালি ভালো লাগা এবং কিছুটা যে কমতি চোখে পড়েছে সেগুলো নিয়েই আলাপ করব। প্রথমে ভালো লাগার দিকগুলো বলি। একদম শুরুতে যদি আসি, গল্পটা একদম পারফেক্ট ছিল। তানিম নূরের উৎসব সিনেমাটাও দেখেছিলাম। উৎসবের মধ্যে অনেকগুলো প্লট হল যদি বলি বা অসঙ্গতি যদি বলি, এরকম কিছু বিষয় ছিল যে গল্পের সামঞ্জস্যের যে জায়গাটা সেই জায়গাটাতে কিছু কিছু গ্যাপ ছিল, কিন্তু এই যে এবারের যে বনলতা এক্সপ্রেস, এটার গল্পটা A to Z একদম ঠিকঠাক একটা গল্প। এবং ইতিমধ্যে সবাই জানেন যে এটা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। আমি যেহেতু কিছুক্ষণ উপন্যাসটা পড়িনি, তো আমি আসলে কোনো প্রকার কম্পারিজনে যেতে পারছি না, এবং আমার মনে হয় একদিক থেকে এটা আসলে ভালো হয়েছে। কারণ যদি আমার উপন্যাসটা পড়া থাকতো তাহলে অটোমেটিক একটা তুলনা আসতো, এবং কতটুকু সিনেমার পর্দায় পেলাম কতটুকু পেলাম না এটার একটা ইস্যু চলে আসতো। যেহেতু আমার উপন্যাসটা পড়া নেই, আমি একদম নতুন একটা গল্প হিসেবেই সিনেমাটাকে উপভোগ করলাম, এবং গল্পটা আমার কাছে একদম একদম ঠিকঠাক ছিল। তো এই জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে যে উৎসবের গল্পের কমতিগুলো থেকে পরিচালক বের হয়ে আসতে পেরেছেন। তারপর যেটা বলতে হয় যে অভিনয়, মানে রীতিমতো আমি বলবো যে অভিনয়ের একটা প্রতিযোগিতা ছিল যে কার চেয়ে কে বেশি ভালো অভিনয় করবে। মানে ওই যে বলে না যে এক সে বারকার এক, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, একদম আমাদের লিজেন্ড চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম থেকে শুরু করে একদম নবাগত যারা আছে বা একদম ছোটখাটো চরিত্র যারা অভিনয় করেছেন, প্রত্যেকটা কলা কৌশলী অসাধারণ অভিনয় করেছেন। অভিনয়ের দিক থেকে একদম সবাই 100-এ 100। আমি কারো অভিনয় বিন্দুমাত্র খুঁত ধরতে পারিনি। এরপর যদি বলি সিনেমাটোগ্রাফির কথা, খুব সুন্দর ছিল। মানে চোখের আরাম যে ব্যাপারটাকে বলা হয়, সুন্দর। আর প্রচুর হাসির উপাদান ছিল, মানে শুরু থেকে শেষ হওয়ার 15 মিনিট আগ পর্যন্ত, মানে এত এত হাসির উপাদান, পুরা হল ভর্তি দর্শক খুবই এনজয় করেছে, হাততালি পড়েছে, হাসতে হাসতে শেষ, এরকম অবস্থা। মানে প্রেডিক্টই করা যাচ্ছিল না যে এরকম একটা সিচুয়েশনে এরকম একটা কথা আসতে পারে, আর সবাই একদম হাসতে হাসতে খুন হয়ে যাওয়ার মতো অবস্থা। তো হাসির কোনো অভাব ছিল না। মন খুলে যদি কেউ হাসতে চান অবশ্যই বনলতা এক্সপ্রেস দেখবেন। তারপরে এখানে অনেকগুলো গান ব্যবহার করা হয়েছে। গানগুলো পুরাতন, কিন্তু খুব সুন্দরভাবে একদম গল্পের সাথে মিল রেখে গানগুলোকে প্লেস করা হয়েছে, এবং একটা মানে টাইমিংটা একদম পারফেক্ট ছিল। প্রত্যেকটা গানের টাইমিং খুব সুন্দর ছিল। বড় স্ক্রিনের মানে সিনেমাটা দেখতে দেখতে সিনেপ্লেক্সের যে সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেমে গানগুলো শুনতে ভালো লাগছিল। গানের টাইমিং ভালো ছিল। এরপরে হুমায়ুন আহমেদ এবং আইয়ুব বাচ্চু, এই দুইজন কিংবদন্তি যারা প্রয়াত হয়েছেন, তানিম নূর এই দুজনকেই ট্রিবিউট দিয়েছেন। এই জিনিসটা একদম মন ছুঁয়ে গেছে। কারণ প্রথমত হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে এটা তৈরি করা, এবং দ্বিতীয়ত হচ্ছে হুমায়ুন আহমেদের নাটকের কিছু কলাকৌশলী এখানে আছেন এই মুভিতে। তো সবকিছু মিলিয়ে যে হুমায়ুন ইউনিভার্স যেটা, সেটার একটা ফিল এখানে ছিল। তো এই জিনিসটার মাধ্যমে, মানে মুভির মাধ্যমে তো অবশ্যই, এবং শেষে গিয়েও হচ্ছে হুমায়ুন আহমেদ এবং আইয়ুব বাচ্চুর গান যেহেতু ব্যবহার করা হয়েছে, এই দুজনকেই একদম স্ক্রিনে লিখিতভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে। এই জিনিসটা মন ছুঁয়ে গেছে, এবং খুব ভালো একটা কাজ করেছেন পরিচালক তানিম নূর। আর হাস্যরস যেরকম ছিল, ইমোশনও ছিল। মানে শুরুর দিকে সত্যি কথা বলতে কি প্রেডিক্টই করতে পারিনি যে কিছু কিছু জায়গায় এতটা ইমোশনাল হয়ে যাব। এটা এত সুন্দরভাবে, মানে পরিচালক যে মানে দক্ষ সেটা বোঝা গেল যে উনি যেমন দর্শকদেরকে হাসাতে পারেন তেমনি কাঁদাতে পারেন। মানে আমার পাশে একটা আপু বসেছিলেন, আমি বা আশেপাশের যতটুকুই নজরে আসছিল বা শুনতে পাচ্ছিলাম যে কেউ হয়তো টিস্যু দিয়ে চোখ মুছছেন, বা মানে মানুষ যে কাঁদছে বা মানুষের চোখে যে পানি আসছে জিনিসটা বোঝা যাচ্ছিল। তো এই যে এক মুহূর্তেই হাসতে হাসতে সবাইকে খুন করে ফেলা, আবার পর মুহূর্তেই কাঁদানো, এটা আসলে গুণী ডিরেক্টর এবং মানে গুণী কলা কুশলী না হলে এটা হয় না। এই
বনলতা এক্সপ্রেস টিম এটা খুব সুন্দরভাবে এই মানুষের ইমোশন নিয়ে যে, আমি খেলা করা শব্দটা আসলে খুব হালকা হয়ে যায়, মানুষের ইমোশন বোঝার যে জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দরভাবে বনলতা টিম মানে সামলাতে পেরেছে। খুব ভালো লেগেছে, এই এই জিনিসগুলা ভালো ছিল। আর ক্যামিও আছে, ক্যামিও মানে কি বলবো, এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, অস্থির ছিল, অস্থির, ক্যামিও অস্থির ছিল। তো এটা একটা বিগ সারপ্রাইজ, এবং মানে পুরো হলের সবাই একদম পুরো খুব হাততালি দিয়ে খুব 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 মানে মানে ওয়ার্মলি গ্রহণ করেছে ক্যামিও। তো এই ক্যামিওর জায়গাটা দারুণ ছিল। তো মোটামুটি একদম এই যে জিনিসগুলো বললাম, এগুলোর জন্য 95% মার্কস একদম আউট অফ 100 চোখ বুজে দিয়ে দেওয়া যায় যে বনলতা এক্সপ্রেস টিম অসাধারণ কাজ আমাদেরকে উপহার দিয়েছে। এবার আসি 5% যে অবজারভেশনের জায়গা, আমি আগেই বলি এটাকে আমি নেগেটিভ বলবো না, কারণ বাংলাদেশের সিনেমা যাই করছে, মানে এই যে ভালো কিছু করার প্রচেষ্টা, এটাই অনেক। আমরা দর্শক হিসেবে কৃতজ্ঞ যে সিনেমার দুর্দশার দিনগুলো কাটিয়ে এসে মানে একের পর এক আমরা ভালো ভালো সিনেমা পাচ্ছি। মানে আগের সিনেমাগুলোতে যে অসঙ্গতি থেকেছে এবং রিসেন্ট সিনেমাগুলোতে যে অসঙ্গতি গুলো ছিল, এগুলো নিয়ে পরিচালকরা কাজ করে করে একদম একদম টপ নচ একটা জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছেন, এটাই আমাদের জন্য অনেক। তো এই যে 5% অবজারভেশনের জায়গা বলছি, এটা আসলে মানে খুব সিরিয়াস কিছু না, তবে নজর দিলে ভালো হয় এই জায়গাগুলোতে। তো প্রথমত হচ্ছে এখানে যে গানগুলো ব্যবহার করা হয়েছে, এই গানগুলো হচ্ছে পুরনো গান সবগুলোই। এই জায়গাটাতে মনে হয় যে যেহেতু এটা একটা সিনেমা, এখানে একটা বা দুইটা নতুন গান থাকতে পারতো, এটা একটা অপূর্ণতা রয়ে গেল। হ্যাঁ, পুরোনো গানগুলোকে ইউজ করা হোক, প্রয়োজনে রিক্রিয়েট করা হোক, কিন্তু তার পাশাপাশি একটা বা দুইটা নতুন গান দরকার ছিল, এইটা একটা বিষয়। তারপরে হচ্ছে গল্পটা খুব মানে শেষের 15 মিনিটে গল্পটা খুব স্লো হয়ে গেছিল, ওই জায়গাটাতে গিয়ে কিছুটা বোরিং লেগেছে। মানে শুরু থেকে বনলতা এক্সপ্রেস যে ফুল স্পিডে যাচ্ছিল দর্শকদেরকে সাথে নিয়ে, শেষের দিকে গিয়ে মনে হচ্ছিল যে না, একটু থমকে গেল, খুবই স্লো। বিশেষ করে চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিমের কিছু জায়গা ছিল, সেই জায়গাটাতে আসলে এত দর্শনের দরকার ছিল না। এখানে আলোচনাটা লেংদি হয়ে গেছে, এই স্লোনেসটার কারণে শেষের দিকে সিনেমাটা কিছুটা কিছুটা বোরিং ছিল। তবে এন্ডিংটা ভালো হওয়ার কারণে ওই বোরিংনেসটা আসলে কভার আপ হয়ে গেছে। তারপরেও এটার দিকে একটু খেয়াল রাখলে ভালো হতো, কারণ একটা স্পিডে গল্প আসার পরে হঠাৎ করে যখন স্লো হয়ে যায় তখন দর্শক বোর হতে বাধ্য, এটা একটা বিষয়। তারপরের বিষয় হচ্ছে কিছু কিছু সিনে অসঙ্গতি আছে, যেমন একদম ডিটেলডে বললে স্পয়লার হয়ে যাবে, অল্পর মধ্যে যতটুকু বলা যায় চেষ্টা করছি। যেমন হচ্ছে কারো আত্মীয়কে যদি হাসপাতালে নিয়ে যেতে হয়, তাহলে তো অবশ্যই সবার আগে হাসপাতাল তার সাথে তার আত্মীয়ই যাবে, কারণ সেখানে গার্জিয়ান হিসেবে তো সেই আত্মীয়কে ধরা হবে। এবং মানে না যাওয়ার যদি কোনো ভ্যালিড রিজন থাকে তাহলে আলাদা কথা, কিন্তু যদি হাসপাতালে না যাওয়ার ভ্যালিড কোনো রিজন না থাকে, তাহলে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার সবচেয়ে নিকট আত্মীয় যে সে যাচ্ছে না, এবং না যাওয়ার কোনো ভ্যালিড রিজন নাই, এটা আমার কাছে খুব একটা দৃষ্টিকটু ব্যাপার মনে হলো। এটা গল্পেরও কোনো প্রয়োজন ছিল না, ওই চরিত্রটার থেকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তার আসলে তার আত্মীয়র সাথে হাসপাতালে যাওয়াটাই মানানসই ছিল যৌক্তিক দিক থেকে বিচার করতে গেলে। এটা কেন করলেন পরিচালক বুঝিনি। আর তারপরে হচ্ছে ট্রেনের একটা দৃশ্য আছে এরকম যে একটা দৃশ্য দেখাচ্ছে যে ট্রেন ছেড়ে চলে গেছে, এরকম ট্রেন চলছে, পর মুহূর্তে আবার আরেকটা সিন দেখাচ্ছে যে ট্রেন থেমে আছে। তো এইটা তো আসলে খুব বড় একটা মিস্টেক বলেই আমার মনে হচ্ছে, কারণ ওই জায়গাতে ওই ট্রেনটা ছাড়া আর কোনো ট্রেন নাই, তাহলে যে ট্রেনটা একবার ছেড়ে গেল সেই ট্রেন আবার দাঁড়িয়ে থাকে কিভাবে? এমন হতে পারে আগের দৃশ্য পরে, পরের দৃশ্য আগে রিপ্লেস করলেও হয়তো জিনিসটা ম্যাচ হয়ে যেত। এটা আমার কাছে একটা খুব বড় ধরনের মিসম্যাচ লেগেছে। আমি জানি না এটা আমি ব্যাখ্যা অনুযায়ী মিলাতে পারিনি, আর এটা কি পরিচালকের ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি আসলে বুঝতে পারছি না, কিন্তু এটা একটা ইস্যু বলে আমার কাছে মনে হলো। এখানে এই ট্রেন জার্নিতে একটা লাশ ছিল, তো এই লাশটা তো একটা গন্তব্যে যাচ্ছিল, মানে লাশটাকে একটা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তাহলে গন্তব্যে পৌঁছানোর আগে বনের মাঝখানে লাশটাকে দাফন করার কোনো মানে যৌক্তিক
কারণ তো পেলামই না, এটা হচ্ছে অবাস্তব মনে হলো যে আমি একটা লাশ দাফন করব একটা জায়গায়। আমার ট্রেন যদি থামে, মানে গন্তব্যে পৌঁছানোর আগে, সেখানে আমি কিভাবে লাশ দাফন করি? সেখানে আমি মানুষজন, জানাজার জন্য আমি মানুষজন জোগাড় করে ফেললাম, আমি হচ্ছে একদম গোড় খুঁড়ে মানে লাশ দাফন করলাম। এটা আমার কাছে কোনোভাবেই মানে কোনো লজিকই নাই, বাস্তবতার সাথে তো মিল নাই, লজিকও নাই। এটা তো আসলে গন্তব্য পর্যন্ত পৌঁছানোটাই স্বাভাবিক ছিল। তো এই যে কিছু কিছু দৃশ্য, এই দৃশ্যগুলো আসলে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না। যদি অনিচ্ছাকৃত হয় তাহলে তো অবশ্যই তানিম নূরের পরবর্তী যেসব কাজ থাকবে সেই কাজগুলোতে উনি আরো এই ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দেবেন। আর যদি ইচ্ছাকৃত হয় তাহলে আসলে হয়তো আমি বুঝতে পারিনি যে কেন এই ব্যাপারগুলো করা হলো। হয়তো অন্য কোনো রিভিউ দেখলে আমার এগুলা ব্যাখ্যা পাবো। ইচ্ছাকৃত হলে নিশ্চয়ই একটা ব্যাখ্যা থাকবে, আর অনিচ্ছাকৃত হলে এই জিনিসগুলোর দিকে নজর রাখা উচিত। তো এই টুকটাক জিনিসগুলো মিলিয়ে ওই যে বললাম যে 5% এর বেশি হবেই না। আর এই 5% আসলে একদমই মানে খুব বেশি ধরার মতো বিষয় না। আরামসে এগুলো সহই পুরো সিনেমাটা উপভোগ করা যায়, এবং বলা বাহুল্য যে এটা একটা ফ্যামিলি শো। একদম পরিবারের ছোট থেকে শুরু করে সবাইকে নিয়ে এটা দেখা যায়। এখানে খুব সুন্দর একটা শিশু চরিত্র আছে, এই বাচ্চাটার অভিনয় খুব সুন্দর হয়েছে। সবার, আমি আসলে সবাইকে আমার বলতে আমি বাধ্য যে অভিনয় সবাই খুব ভালো করেছেন। বিশেষ করে যদি 2-4 জনের নাম বলতে হয় আলাদাভাবে, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, বাঁধন এবং মম, এরাদের অভিনয়গুলো আসলে দুর্দান্ত, খুব খুব সুন্দর। আর বাকি সবার অভিনয় ছিল ভালো। সবকিছু মিলিয়ে খুব উপভোগ করেছি। আর সবাইকে বলবো যে এবার ঈদে যে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে বনলতা এক্সপ্রেস একদম কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া পরিবার নিয়ে হলে গিয়ে দেখে আসা যায়। তো যারা বনলতা এক্সপ্রেস দেখবেন তাদের জন্য মানে শুভকামনা যে আপনারা নিশ্চয়ই সময়টা উপভোগ করবেন। সবাইকে দেখার আহ্বান রইল। ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে।